নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস কোচিং। আমি শুরু করছি মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য একদম বিশেষ সিরিজ। এই সিরিজে আমরা এবিটিএ কর্তৃক প্রকাশিত অঙ্ক সব সেটের এমসিকিউ, ভিএসএ কিউ প্রশ্নগুলোর সহজ, পরিষ্কার ও পরীক্ষায় কমন পাওয়ার মতো সমাধান এক জায়গায় পাবে। এই প্রতিটা প্রশ্নের পেছনের কনসেপ্ট, শর্টকাট ট্রিক আর পরীক্ষায় নম্বর তোলার টিপস সবকিছু একেবারে ধাপে ধাপে বোঝানো হবে। তাই শেষ পর্যন্ত দেখো আর নিশ্চিন্তে প্রস্তুতি নাও মাধ্যমিক 2026 ম্যাথের জন্য। তো চলো শুরু করছি আজকের ভিডিও। তো আজকের যে পেজ নাম্বার যেখান থেকে আমরা শুরু করব, যে ফার্স্ট যে সেটটা রয়েছে সেটা হচ্ছে পেজ নাম্বার 18। তোমাদের এবিটিএ যেটা যেটা 2026 এর এবিটিএ বেরিয়েছে নতুন, গতকালই বেরিয়েছে, সেটা বাজারে এসছে। সেইটার যে পেজ নাম্বার 18 আছে, সেই 18 পেজের সমস্ত এমসিকিউ, এসএকিউ, ভিএসএকিউ এর সমাধান নিয়ে আমরা এখন আলোচনা করব। তো চলো, যে ফার্স্টের কোশ্চেনটা আছে আজকের, দেখো বলা আছে যদি কোনো মূলধন 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার শতকরা বার্ষিক সুদের হার কত হবে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। আচ্ছা, সুদে মূলে দ্বিগুণ হয়, তাহলে ধরে নিই আমরা আসল ছিল পি টাকা। হ্যাঁ, এবার এই সুদে মূলে দ্বিগুণ হয় মানে পি টাকা, ধরো 100 টাকা ছিল, 100 টাকা কিছু বছর পরে গিয়ে সেটা 200 টাকা হয়ে গেল। তার মানে কি এটা দ্বিগুণ হয়ে গেল, সুদে আসলেই তো দ্বিগুণ হয়েছে এটা। তাহলে এখান থেকে আমরা সুদ কত পেতে পারি? এই 200 থেকে যদি 100 বাদ দিই তাহলে তো এটাই তো সুদের পরিমাণ হবে। তাহলে বলেছে এটাই, যে 2p টাকা হয়েছে। তার মানে কি এখান থেকে সুদ আমরা কি বলতে পারবো? সুদ মিন্স আই। কত বলতে পারবো? এই 2p থেকে p টাকা বাদ দিতে পারবো। বাদ দিলে আমরা পাবো p টাকা। তাহলে এটাই হবে হচ্ছে সুদের টাকা, তাই তো? এবার আমরা মনে করলাম যে সরল সুদের হার হচ্ছে r%। হ্যাঁ, আর সময় t এখানে বলে দিয়েছে 10 বছর। 10 বছর। তাহলে আমরা কি জানি? i ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, তাই তো? এবার আই এর মান আমরা এই যে বের করে নিয়েছি, দেখো পি টাকা হয়েছে, আয়ের জায়গায় তাহলে পি বসিয়ে দিলাম। আর পি পি এর মতোই থাকবে, কারণ ওটা তো আসল ছিল, আসল তো চেঞ্জ হবে না। আর এর মতোই থাকলো। আর টি এর জায়গায় কত বসাবো? 10, আর নিচে কত হবে? 100, তাই তো? তাহলে এই এই সরি, পি পি কেটে গেল, আটটা কাটবে না, আটটা এরকমই থাকবে। 10 দিয়ে 100 কাটে তো 10 হবে। আর এদিকে কিছু নেই মানে 1 থাকবে। তাহলে এই 1-এর সাথে এই 10টা গুণ হয়ে যাবে কোনাকুনি। তাহলে আর সমান সমান কত থাকবে? 10%। তাহলে যেখানে যে আর এর মানটা হবে সেটা কত হবে? 10%। তাহলে অপশন নাম্বার বি হবে এর কোয়েশ্চেনের অ্যান্সার। অপশন নাম্বার বি হবে এর অ্যান্সার। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন কি বলেছে দেখো। 2 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 এই সমীকরণের বীজদ্বয় সমান হলে। আচ্ছা, কোন একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হয় কখন? যখন বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0 হয়, তাহলে বীজদ্বয় সমান হয় এবং বাস্তব হয়, তাই তো? এবার আরো দুখানা কন্ডিশন আছে, সেটাও আমি একবার বলে দিচ্ছি, কখন সমান হয় না আর কখন কি হয় সেটা। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয়, তাহলে বীজদ্বয় অবাস্তব এবং অসমান হয়। অবাস্তব এবং অসমান হয়। অবাস্তব এবং অসমান হয়। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে বীজদ্বয় বাস্তব হয় এবং অসমান হয়। বাস্তব হয় এবং অসমান হয়। তার মানে হচ্ছে এক্স এর দুটো ভ্যালু পাবো। সেই দুটো ভ্যালু হচ্ছে তোমার একবার 1 আসতে পারে, 2 আসতে পারে। মানে বাস্তব আসছে এবং অসমান আসছে। কিন্তু এই ক্ষেত্রে কি হবে? এক্স এর যে ভ্যালুটা পাবো, এই যে এই ক্ষেত্রে যে এক্স এর দুটো ভ্যালু পাবো, এই দুটো ভ্যালুই ধরো 1 1 পেলাম, মানে দুটো ভ্যালুই সেম হতে হবে। আচ্ছা, তাহলে কি বলেছে? বীজদ্বয় সমান হলে এখান থেকে সি এর ভ্যালু কোনটা হবে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তাহলে দেখো কি করছি। এখান থেকে আমরা কি লিখতে পারি? কাজ করি। যেহেতু সি এর ভ্যালু বের করতে হবে, তাই 4ac সমান সমান মাইনাস বি স্কোয়ার হবে। প্লাস বি স্কোয়ার ওদিকে গেলে মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে। তাহলে সি সমান সমান কত হবে? বি স্কোয়ার বাই ফোর। তাহলে অপশন নাম্বার কোনটা হবে? অপশন নাম্বার ডি হবে এটার অ্যান্সার। অপশন নাম্বার ডি হবে এটার অ্যান্সার। আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে দেখো 3 দাগের যে কোশ্চেনটা বলেছে, এমসিকিউ 3, বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার। মানে একটা শঙ্কু আছে, এরকম শঙ্কু আছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে, এরকম ভাবে হয় শঙ্কু। শঙ্কুর তির্যক উচ্চতা মানে এই উচ্চতাটা কত বলেছে? 15 সেন্টিমিটার। মানে এটাই হচ্ছে এল এর মান, তাই তো? শঙ্কুর তির্যক উচ্চতা এল দিয়ে প্রকাশ করা হয়। আর ভূমির ব্যাস, ব্যাস মিন্স এইখান থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে 16 সেন্টিমিটার।
তাহলে ব্যাসার্ধ কত হবে? 16/2, দ্যাট মিন 8 সেন্টিমিটার, তাই তো? 8 সেন্টিমিটার হবে ওর ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করি। পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়? শঙ্কুর পাই আর এল বর্গ একক, তাই তো? মানে হচ্ছে বর্গ সেন্টিমিটার হবে। তাহলে পায়ের মতো থাকলো। আর এর জায়গায় কত বসাবো? 8। এল এর জায়গায় কত বসাবো? 15। তাহলে হচ্ছে 8×15 কত হবে? 120। 8×15 কত হবে? 120। তার সঙ্গে অপশনে পাই রেখে দিয়েছে, তাহলে পাই রেখে দিলাম। তাহলে অ্যান্সার কত হবে? 120 পাই। তাহলে শঙ্কুর যে পার্শ্বতলের ক্ষেত্রফল সেটা হবে 120 পাই। আশা করি কোশ্চেনটার অ্যান্সার তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে অপশন নাম্বার কোনটা হবে এখানে? সি হবে। আচ্ছা, তারপরে কোশ্চেন কি আছে দেখি একবার। পরের কোশ্চেন আছে 4। বলেছে 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটার মান নির্ণয় করি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? cos 3 থিটা সমান সমান এই দুইটা একের নিচে চলে আসবে, মানে হাফ হয়ে যাবে এটা। আচ্ছা, এখান থেকে আবার কি বলতে পারি আমরা? cos 3 থিটা সমান সমান হাফ। আচ্ছা, cos হাফ কখন হয়? যখন cos 60 ডিগ্রি হয়, তাহলে হাফের জায়গায় cos 60 ডিগ্রি লিখলাম। ধরে নাও এই cos cos কেটে গেল। তাহলে এখান থেকে আবার বলতে পারি আমরা 3 থিটা সমান সমান 60 ডিগ্রি, তাই তো? তাহলে এখান থেকে আমরা আবার বলতে পারি থিটা সমান সমান 60/3, মানে 3টা 60 নিচে চলে আসবে, তাহলে বলতে পারো 20 ডিগ্রি। তাহলে যে কোণটার মান ছিল থিটার মান, সেটা ছিল 20 ডিগ্রি। সেটা ছিল 20 ডিগ্রি। তাহলে অপশন নাম্বার সি হবে এটার অ্যান্সার। আশা করি কোশ্চেনটার অ্যান্সার সবাই বুঝতে পেরেছো। তারপরে কোশ্চেনটা কি বলেছে? 5 বলেছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করেছে। আচ্ছা, একটা বৃত্ত অঙ্কন করি আগে। একটা, এটা হচ্ছে সেন্টার, কোন একটা বিন্দু, বহিস্থ বিন্দু হচ্ছে এ। আচ্ছা, উপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে অঙ্কিত স্পর্শক এরকম ভাবে আসবে, স্পর্শ করে যাবে, তাই তো? এটা হচ্ছে বি বিন্দুতে স্পর্শ করেছে, আর এটার নাম দিলাম ও। আচ্ছা, যদি ও বি, দ্যাট মিন এইটা, এই ও বির মান যদি 5 সেন্টিমিটার হয়, এবং ও এ যেটা আছে, ও এ এটা মানে এইটুকু যদি 13 সেন্টিমিটার হয়, তাহলে এ বির দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, আমরা কি জানি? একটা স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ একে অপরের সঙ্গে কি হয়? লম্ব হয়। তার মানে কি এই কোণটার মান কত হবে? এই কোণটার মান হবে 90 ডিগ্রি। যদি এটা 90 ডিগ্রি হয়, তাহলে এটা অতিভুজ। আর এটা ধরে নাও লম্ব, এটা ধরে নাও ভূমি। তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। তার মানে এখান থেকে আমরা বলতে পারি লম্ব হচ্ছে 5, তাহলে 5-এর স্কোয়ার প্লাস এবির স্কোয়ার। এবিটা হচ্ছে তোমার ভূমি ধরে নাও, এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মানে 13 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এবি স্কোয়ার সমান সমান 13, মানে হচ্ছে 169, আর 25-এর স্কোয়ার করলে, 5-এর স্কোয়ার করলে 25, প্লাস প্লাসটা ওদিকে এসে -25 হয়ে যাবে। আর -25 করলে 144 হবে এটা। তাহলে এবি সমান সমান বলতে পারবো আমরা √144। এবার 144 মিনস 12, √144 মিনস 12। তাহলে যে আমরা যে এবির দৈর্ঘ্যটা সেটা কত পাবো? 12 সেন্টিমিটার। তাহলে অপশন নাম্বার কোনটা হবে এখানের অ্যান্সার? অপশন নাম্বার হবে এ। তাহলে অপশন নাম্বার এ হবে 5-এর দাগের কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, 6-এর দাগের কোশ্চেনটা কি বলেছে? যদি 30 34, একটা একবার লিখি এটা, 30 34 35 36 37 38 39, 36 37 38 39 তথ্যগুলি থেকে 35 বাদ দেওয়া হয়, তবে মধ্যমা কতটা বৃদ্ধি পাবে? আচ্ছা, মধ্যমা মিন্স যতগুলো সংখ্যা আছে তার মাঝের সংখ্যাটা, তাই তো? তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা সংখ্যা আছে। তাহলে 7টার মাঝে কোনটা আছে এখানে? দেখো, 7-এর মাঝে আছে 36টা। তাহলে 36 হবে হচ্ছে এই মধ্যমা এটার, তাই তো? তাহলে 36 হলো এই যে রাশি তত্ত্ব রয়েছে তার মধ্যমা। এবার যদি 35 বাদ দেওয়া হয়, ধরো এখান থেকে আমরা 35টা বাদ দিয়ে দেবো, তাহলে কি কি থাকবে দেখো, 30 34, তাহলে 35 বাদ দিয়েছি, তাহলে 34 পরে 36 আসবে, তারপরে 37 আসবে, তারপরে 38 আসবে, তারপরে 39 আসবে। তাহলে এবার এবার সংখ্যা কতগুলো হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে 6টা সংখ্যা হয়েছে, মানে জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে কি হয়? মাঝের দুটো সংখ্যার গড় বের করলেই সেটাই হয় মধ্যমা, তাই তো? আচ্ছা, তাহলে 36 প্লাস 37/2 করব, সেটাই হবে আমাদের মধ্যমা। তাহলে 36 প্লাস 37/2, তাহলে 36 আর 37 যোগ করলে কত হয়? 72 আর 73, 73/2। এবার 73/2 করলে কত হবে? 36.5।
তাই তো? তাহলে দেখো আগের মধ্যমা কত পেয়েছিলাম? 36। আগের মধ্যমা ছিল 36, যখন 35 বাদ দিলাম তখন মধ্যমা হলো 36.5। তাহলে মধ্যমা বৃদ্ধি পেল কতটা? 36.5 থেকে আমরা 36 বাদ দেবো। 36.5 থেকে 36 বাদ দিলে 0.5 হবে অ্যান্সার। তাহলে যে পরিমাণ মধ্যমা বেড়ে যাবে সেটা হচ্ছে এইটা, 0.5 পরিমাণ মধ্যমা বেড়ে যাবে। আশা করি কোশ্চেনটার অ্যান্সার সবাই বুঝতে পেরেছো। তারপরে কোশ্চেনটা দেখি কি আছে। শূন্যস্থান। দেখো বলা আছে টুপি টাকার, তাহলে আসল হচ্ছে কত টাকা? টুপি টাকা। আর সময় হচ্ছে T/2 বছর। আচ্ছা, বার্ষিক সরল সুদের হার, যে সুদের হার সেটা দেওয়া আছে 2R/3%, তাই তো? তাহলে সব সবৃদ্ধি মূল কত হবে? দ্যাট মিন আসল প্লাস সুদ। এবার আসল তো টুপি টাকাই ছিল, আসল তো টুপি টাকাই ছিল, তার সঙ্গে যদি আমরা সুদ যোগ করে দিই, যেটা হবে ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইখান থেকে আমাদের সুদ বের করতে হবে, তার মানে হচ্ছে আয়ের মান বের করতে হবে। এখান থেকে আই সমান সমান আমরা কি জানি? ধরলাম পি অন আর অন টি অন বাই হচ্ছে 100, যেখানে পি অন সমান সমান হচ্ছে এই যে টুপি টাকা, পি অন সমান সমান হচ্ছে টুপি টাকা, আর অন সমান হচ্ছে যে এটা 2R/3, 2R/3, তাহলে 2R/3/3টা পরে লিখছি, একবার লিখবো। আচ্ছা, টি অনের জায়গায় কত হবে? T/2, T/2। আচ্ছা, তার নিচে কত আসে? 100, তাই তো? এবার এই 2 এর নিচে কত ছিল? 3, আর এই টি এর নিচে কত ছিল? 2। এবার এটাকে কাটাকাটি করি, দেখা যাক কতটা আসে। যেটা আসবে ওটাই অ্যান্সার। আচ্ছা, 2 ধরে কেটে দিলাম, আর এইটাকে কেটে দিলাম, এটাকে কাটলে 50 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো PRT/3 15, 3×5 = 15, মানে হচ্ছে 150। তাহলে PRT/150, যে সুদের পরিমাণ আসলো সেটা হচ্ছে PRT/150। তাহলে এই যে যে সুদ, এটা এটা তো সুদ বেরিয়েছে, তাহলে এর সঙ্গে টুপি টাকা মানে আসল যোগ করলে যেটা বেরোবে সেটাই তো সমূল, সবৃদ্ধি মূল, তাই তো? তাহলে এখান থেকে আমরা PRT/150টা যোগ করে দিই, তাহলে এটাই হবে অ্যান্সার আমাদের শূন্যস্থানে, এটাই বলবো PRT/150। আশা করি কোশ্চেনের অ্যান্সারটা সবাই বুঝতে পেরেছো। জাস্ট ভ্যালু পুট করেছি, এখান থেকে আয়ের মান বের করে আমরা এখানে বসিয়ে দিচ্ছি, ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে 2 এর দাগের কোশ্চেনটা কি বলেছে? বলেছে একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হলে সমীকরণটি কি হবে? তার মানে কি আলফা সমান সমান 1, বিটা সমান সমান 1। এবার কোনো দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা কমা বিটা হলে সেই সমীকরণটা কেমন হয়? x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা সমান সমান 0 হয়, তাই তো? মানে দুটো বীজের যোগফল, তার সঙ্গে এক্স গুণ থাকে আর মাইনাস থাকে আগে, আর প্লাস হচ্ছে দুটো বীজের গুণফল হয়। তাহলে x² থাকলো মাইনাস, এবার আলফার জায়গায় কত বসাবো? 1, বিটার জায়গায় 1 বসাবো, ইন্টু এক্স প্লাস আলফার জায়গায় কত বসাবো? 1, বিটার জায়গায় 1 সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x² মাইনাস 2x, এটা যোগ করলে আর 1 1 গুণ করলে এটাই হবে, তাই তো? তাহলে এটা হচ্ছে ওই সমীকরণ যে সমীকরণের দুটো বীজ 1, 1। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটাই হবে অ্যান্সার, শূন্যস্থানে এটাই বসবে। তাহলে তোমরা বসিয়ে দিও শূন্যস্থানে মানটা। 3 নম্বর কোশ্চেন কি বলেছে? cos² থিটা মাইনাস sin² থিটা p/2 হলে, cos² থিটা মাইনাস sin² থিটা সমান সমান p/2 হলে cos⁴ থিটা মাইনাস sin⁴ থিটার মান কত হবে? সোজা অঙ্ক একদম, ঘাবড়ে যেও না, একদম সোজা অঙ্ক এটা। cos⁴ থিটা মাইনাস sin⁴ থিটা, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি না যে cos² থিটা তার হোল স্কয়ার মাইনাস sin² থিটা তার হোল স্কয়ার, তার মানে কি এটা a² মাইনাস b² এর সূত্রে পড়বে। তাহলে a² মাইনাস b² এর সূত্রে পড়লে কি হবে? cos² থিটা একবার মাইনাসে আসবে, একবার প্লাসে আসবে, আর sin² থিটা ইন্টু হচ্ছে cos² থিটা প্লাস sin² থিটা। এবার cos² থিটা প্লাস sin² থিটা, এটার ভ্যালু কত আসে? 1, আর এইটার ভ্যালু তো আমাদের দেওয়াই আছে, এটার ভ্যালু কত? p/2। তাহলে p/2 ইন্টু 1, তার মানে হচ্ছে p/2 হবে অ্যান্সার। তাহলে cos⁴ থিটা মাইনাস sin⁴ থিটা এর ভ্যালু কত হবে? p/2। আশা করি কোশ্চেনটার অ্যান্সার সবাই বুঝতে পেরেছো, খুব সোজা অঙ্ক, ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। আচ্ছা, তারপরে 4 দাগের কোশ্চেনটা কি বলেছে? একটি বৃত্তের অন্তস্থ বিন্দু থেকে বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা কত হবে? আচ্ছা, একটা বৃত্ত এরকম ধরো আছে, একটা অন্তস্থ বিন্দু ধরলাম এটা। এবার অন্তস্থ বিন্দু থেকে কোনো স্পর্শক অঙ্কন করা সম্ভব? সম্ভব নয়, কারণ স্পর্শক সম্পূর্ণ সবসময় এরকম টাচ করে বেরিয়ে যায়, বৃত্তের কোনো একটা অংশকে এরকম টাচ করে বেরিয়ে যায়, তাই তো? কাট করে না, কিন্তু টাচ করে জাস্ট। কিন্তু এইখান থেকে যদি আমরা কোনো স্পর্শক আঁকতে যাই তাহলে এই বৃত্তটাকে কাট করে যাবে। তার মানে কি
বৃত্তের ভেতরের কোনো বিন্দু থেকে আমরা বৃত্তের উপর কোনো প্রকারের স্পর্শক অঙ্কন করতে পারি না। তাহলে স্পর্শকের সংখ্যা কত হবে? 0 হবে, শূন্য হবে অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা কোনো প্রকারের স্পর্শক অঙ্কন করতে পারবো না। 5 দাগের কোশ্চেনটা কি বলেছে? আচ্ছা, 5 দাগের কোশ্চেনটা বলেছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত, নিরেট গোলক তাদের আয়তনের অনুপাত। আচ্ছা, তাহলে গোলকের আয়তন কি হয়? 4/3 পাই, ধরলাম এটা r1 কিউব, একটু ম্যাথটা কি হয়? 4/3 পাই, ধরলাম এটার ব্যাসার্ধ r2 কিউব। এইটাই বলে দিয়েছে কত? 1:27, তাই তো? এবার 4/3 পাই, 4/3 পাই কেটে গেল, তাহলে r1 বাই r2 তার হোল কিউব করলে কত হবে? দেখো, এটা 1/27 হবে। এবার 1/27 কে আমরা কি লিখতে পারি? 3, তার হোল কিউব লিখতে পারি। 3 এর কিউব করলে কত হবে? 27। তাহলে ধরে নাও এই পাওয়ার পাওয়ার উঠে গেল, তাহলে বেসটা অবশ্যই সেম হতে পারে। তাহলে r1 সমান সমান 1 বলতে পারি আমরা, মানে 1 তো বলা যায় না, মানে x বলতে পারি, আর এটা 3x বলতে পারি, কিন্তু আমরা এখানটায় নর্মালি 1 আর 3 নিয়ে করব, কারণ শর্ট কোশ্চেন আমাদেরকে যত তাড়াতাড়ি করা সম্ভব তত তাড়াতাড়ি করতে হবে। তাহলে এটা হচ্ছে r1 আর r2 এর ভ্যালু বেরোলো। তাহলে আমাদেরকে কি বলেছে? যে আহ তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কি হয়? 4 পাই r1 স্কয়ার ইস্টু হচ্ছে 4 পাই r2 তার স্কয়ার। সরি, এটা পাই উপরে হবে, এই পাইটা 4 পাই, 4 পাই 4 পাই কেটে গেল, তাহলে কি থাকলো এখানটায়? r1 স্কয়ার ইস্টু r2 স্কয়ার। r1 এর ভ্যালু কত পেয়েছি? 1, তার স্কয়ার করলাম। r2 এর ভ্যালু কত পেয়েছি? 3, তার স্কয়ার করলাম। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 1:9। তাহলে যে গোলকটা আমরা পাবো, সেই যে গোলক দুটো পাবো সেই দুটো গোলকের আয়তনের অনুপাত কত হবে? 1:9। আশা করি কোশ্চেনটার অ্যান্সার সবাই বুঝতে পেরেছো, খুব সোজা অঙ্ক। আচ্ছা, তারপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে একটা শর্ট কোশ্চেন, নর্মাল ওটা করার দরকার নেই, জাস্ট মুখে বললেই হয়ে যাবে। এটা হচ্ছে 6 নম্বর কোশ্চেন। বলা আছে গড় মধ্যমা সংখ্যাগুলোর মান হলো ড্যাশ প্রবণতার মাপক, কেন্দ্রীয় প্রবণতার মাপক, কেন্দ্রীয় প্রবণতার মাপক, প্রবণতার মাপক, কেন্দ্রীয় প্রবণতার মাপক। গড় মধ্যমা আর হচ্ছে সংখ্যাগুলোর মান, এগুলো হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সিকে মাপে। আচ্ছা, এবার হচ্ছে সত্য মিথ্যা। এই পেজের যে সত্য মিথ্যাগুলো আছে সেগুলো দেখছি। বলা আছে একটি যৌথ ব্যবসা এ এর মূলধন, তাহলে এ এর মূলধন 1200 টাকা আর লভ্যাংশ 180 টাকা। তাহলে এ সমান সমান 1200 টাকা লিখে নিলাম, আর লভ্যাংশ, তার মানে এ যত টাকা লাভ করেছে সেটা হচ্ছে 180 টাকা। যদি মোট লাভ 300 টাকা হয়, তাহলে বি এর মূলধনের পরিমাণ 800 টাকা হবে কিনা, সেটা সত্য কিনা মিথ্যা সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। আচ্ছা, তাহলে এ কত টাকা লাভ করেছে? 180 টাকা, তাই তো? এর লাভ হচ্ছে 180 টাকা, কিন্তু মোট লাভ কত টাকা? 300 টাকা। তাহলে 300 থেকে 180 বাদ দিলাম, তাহলে 120 টাকা। তাহলে বি এর লাভ কত থাকলো? 120 টাকা। তাহলে এ এর লভ্যাংশের অনুপাত, সেটা ধরলাম a1, মানে এ এর লভ্যাংশ ধরলাম a1 আর বি এর লভ্যাংশ ধরলাম b1। তাহলে a1 এর লাভ কত? 180 টাকা। আচ্ছা, এটা ইস্টু করলাম b1, b1 কত হচ্ছে? 120 টাকা। আচ্ছা, এটা কেটে দিলাম, তাহলে 6 দিয়ে কাটো, দেখো 3:2 হয়। তাহলে এ এর লাভ হচ্ছে 3 আর বি এর লাভ হচ্ছে 2, তাই তো? তার মানে কি লভ্যাংশের অনুপাতটা বের করলাম। এবার লভ্যাংশের অনুপাত যদি মূলধনের অনুপাতের সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে বি এর মূলধন 800 টাকা হবে। তার কারণ কি? লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত সবসময় কি হয়? সমান হয়। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলবো যে এ এর যে মূলধন আর বি এর যে মূলধন যদি সেটা 3:2 আসে, তাহলে বলতে পারবো যে বি এর মূলধনের পরিমাণ 800 টাকা। তাহলে এ এর মূলধন কত ছিল? এর মূলধন ছিল 1200 টাকা, আর কোশ্চেনে বি এর মূলধন বলেছে 800 টাকা। দেখি যদি সেম আসে, তাহলে দেখবো একবার করে। 4 দিয়ে কাটো, তাহলে 3 4 12, 4 2 8। দেখো, এ আর বি এর লভ্যাংশের অনুপাত আর এ আর বি এর মূলধনের অনুপাত সমান। তার মানে কি? বি এর মূলধন অবশ্যই 800 টাকাই ছিল। তাহলে এটা কি হবে? ফার্স্টেরটা সত্য হবে, ফার্স্টেরটা কি হবে? সত্য হবে। তারপরে কোশ্চেন দুয়েরটা, যদি এ ভ্যারিজাস বি, কমা বি ভ্যারিজাস সি, কমা যদি বি ভ্যারিজাস সি হয়, তাহলে এ প্লাস বি ভ্যারিজাস সি হবে, এটা আমাদেরকে দেখাতে হবে। সত্য না মিথ্যা সেটা আমাদেরকে বলতে হবে। তো এখান থেকে কি বলতে পারি? এ সমান সমান বি কে, এখান থেকে বলতে পারি বি সমান সমান সি কে, ধরলাম k1 k2 যা ইচ্ছে ধরতে পারি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? দেখো, এ সমান সমান বি এর জায়গা মান বসিয়ে দাও, সি কে স্কোয়ার।
ধরলাম কে স্কোয়ার। তার মানে কি এখান থেকে আমরা এটাও বলতে পারি এ ভ্যারিজেস সি, তাই তো? তার মানে কি এ ভ্যারিজেস সি এবং বি ভ্যারিজেস সি, তাহলে এ প্লাস বি ভ্যারিজেস অবশ্যই সি হবে, এ প্লাস বি ভ্যারিজেস অবশ্যই সি হবে। এই কনস্ট্যান্টটা তুলে দিলাম, সমান সমান তুলে দিলাম, তাহলে এখানে ভ্যারিজেস চিহ্ন নিয়ে আসলাম, তাহলে এ ভ্যারিজেস সি হলো, তাহলে এ ভ্যারিজেস সি এবং বি ভ্যারিজেস সি, তাহলে অবশ্যই এখান থেকে আমরা বলতে পারি এ প্লাস বি ভ্যারিজেস সি। 3 দাগের কোশ্চেনটা বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ। আচ্ছা দেখো, এটা অর্ধবৃত্ত অপেক্ষা মানে কি, এটা অধিচাপ নিয়ে করব আমরা। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর, তার মানে অর্ধবৃত্তস্থ কোণ এরকম ভাবে হয়, মানে এরকম ভাবে হয় কোথাও একটা। এবার এই চাপটাই যদি বড় হয়ে যায়, অধিচাপ হয়ে গেল, মানে এরকম ভাবে চাপ হয়ে গেল, চাপটা এরকম হয়ে গেল, চাপটা যদি এরকম ভাবে হয়ে যায়, তার মানে কি এই যে কোণটা, এটা একটা অধিচাপ হবে, মানে মেজর আর্ক হবে। এই অধিচাপ এই কেন্দ্রে অনেকটা বেশি কোণ তৈরি করবে, তাই তো? এটা সূক্ষ্ম কোণ হয়, সূক্ষ্ম কোণ। তারপরে দেখো 4 দাগের কোশ্চেনটা কি আছে, বলা আছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সাইন থিটা, কস থিটা আর হচ্ছে 1। তাহলে ধরলাম একটা ত্রিভুজ, এটা সাইন থিটা, এটা কস থিটা, আর একটা হচ্ছে 1। যদি হয় তাহলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে। তাহলে সমকোণী ত্রিভুজ হবে কিনা সেটা দেখি। লম্ব স্কয়ার, এটা ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু 1 স্কয়ার হবে কিনা সেটা দেখি। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ধরলাম সমান সমান 1। সাইন স্কয়ার থিটা সমান সমান সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান সবসময় কি হয়, 1 হয়। তার মানে কি এটা অতিভুজ, তাহলে অতিভুজের স্কয়ার করলে আমরা একই পাবো। তার মানে কি এই যে কোণটা তৈরি হবে, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার হলে সেটা সমকোণী ত্রিভুজ হয়। এটা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার হয়েছে, তার মানে এটা কি হবে, সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এটা কি হবে, সত্য হবে। তাহলে এটার স্টেটমেন্টটা কি হবে, সত্য হবে। 5 দাগের কোশ্চেনটা কি বলেছে, কোন গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন দ্বিগুণ হবে। আচ্ছা, ধরলাম কোন একটা গোলক, তার আয়তন 4/3 πr কিউব। আচ্ছা, তাহলে তার যদি ব্যাসার্ধ আমরা দ্বিগুণ করি তাহলে ব্যাসার্ধ কত হবে, 2r হয়ে যাবে। তাহলে কি হবে, এটা 4/3 π, এটা 2r, তার কিউব হয়ে যাবে। এবার দেখি ক্যালকুলেশন করে, দ্বিগুণ হয় না তার থেকেও বেশি হয়। তাহলে 4/3 থাকলো, পাই থাকলো, 2 এর কিউব করলে কত হবে, 8, আর এটা হচ্ছে আর কিউব হয়ে যাবে। তাহলে এখান থেকে বলতে পারি 8 × 4/3 π r কিউব। তার মানে কি আগের আয়তন ছিল এটা, তার সঙ্গে 8 গুণ হয়েছে, তার মানে কি আগের আয়তনের 8 গুণ হবে, এটা দ্বিগুণ হবে না, 8 গুণ হবে। তার মানে কি এটা মিথ্যা হবে, স্টেটমেন্টটা। স্টেটমেন্টটা কি হবে, 5 দাগের মিথ্যা হবে। 6 দাগের কোশ্চেনটা কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে। হ্যাঁ থাকতে পারে, এটা সত্য হবে। একাধিক সংখ্যাগুরু মান হতেও পারে কোনো কোনো ক্ষেত্রে। ধরে নাও ধরো 15 সংখ্যাটা কোনো একটা পরিসংখ্যা বিভাজনে 15 সংখ্যাটা 10 বার আছে, তাহলে একইভাবে ধরো 20 সংখ্যাটাও পরিসংখ্যা বিভাজনে 10 বার আছে, তাহলে এই দুটোই কিন্তু সংখ্যাগুরু মান হবে। দুটোই কিন্তু এখানে সংখ্যাগুরু মান হবে, অর্থাৎ 15 আর 20 দুটোই সংখ্যাগুরু মান হবে। তার মানে একটা পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে। তাহলে আজকে যে ফার্স্ট সেটটা ছিল, সেই সেটের সমস্ত এমসিকিউ এসিকিউ মানে শর্ট কোশ্চেন বা 1 দাগের যত কোশ্চেন গুলো ছিল সবগুলো তোমাদের মধ্যে আলোচনা করা হলো। এর পরের ভিডিওগুলোতে আমি প্রত্যেকটা সেটের সলিউশন তোমাদেরকে দেব। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য।